প্রিয় দর্শক, স্বাগত এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আপনারা আমার কথার ভাঁজে ভাঁজে যে সুরগুলো শুনছেন, সেই মানুষটি বিখ্যাত প্রখ্যাত মানুষ। এ শহরে অনেকেই গান করে, অনেকেই সুর বাঁধে, অনেকেই বাজায়, কিন্তু কারো কারো সুর একটা সিগনেচার তৈরি করে। কারো কারো গিটারের ধুন মনে পড়ে ওই মানুষটা কে। কারো কারো সুর অন্য কেউ গাইলেও বোঝা যায় এটি কোন ঘর থেকে এসছে, কোন বাজনা থেকে এসছে। সেরকম স্পেশাল একজনকে আমরা আজকে লাভ বক্সে রেখেছি এবং তার গান বাদ্যি, তার জীবন, ভালোবাসা, প্রেম সব কিছু শুনবো। তিনি আর কেউ না, আমার অনেক অনেক প্রিয় একজন মিউজিশিয়ান, পিন্টু ঘোষ। কেমন আছেন? ভালো আছি। অনেক রাত্রে বেলা অনেক রাত, ডেকে হ্যাঁ। আমরা আপনিও রাত জাগা পাখি আমি জানি, এবং আমরা যারা যারা যে রাত প্রেমী এবং ইয়াংরা তো রাত জাগেই, এবং অনেকের পরে বুঝতে পারবেন। যাই হোক, কেমন আছেন বলেন? আছি, খুব ভালো আছি, কারণ সঙ্গীতের মধ্যে আছি 24/7। আচ্ছা, তো অনেক ভালো আছি আসলে। যাক, খুব মানাচ্ছে আপনাকে, এবং কি নিয়ে? সবকিছু মিলিয়ে আর কি। থ্যাংক ইউ। আমি আমি অফেরে বলছিলাম যে ঠিক কোত্থেকে শুরু করব একটু আজকে জানি না, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে না, হ্যাঁ, কিন্তু কারণ সময় আমার একেবারে আমার নিজের জীবনের বইটা তো সব একদম আদ্যপ্রান্ত পড়া। আমার খোলা পাতার মতো। খোলার মতো না, মানে সবই তো আমার বইটা, যেহেতু যে হ্যাঁ, কোনো হ্যাঁ। জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, কোনো সমস্যা নাই। সেটাই। যাই হোক, আমি একটু টেকনিক্যালি একটু পারমিট করে নিলাম আর কি। যাই হোক, না, এটা কি সবাইরই বলেন এই কথাটা? না, পিন্টুদা, যদি বলি যে ঠিক কবে মনে হলো যে মিউজিকটাই প্যাশন হিসেবে, মিউজিকটা করে খাবো? মিউজিক করে খাবো, আসলে এই চিন্তা কোনোদিনও আসে নাই। হয়ে গেল? মিউজিকটা করতে হবে হ্যাঁ। আমার নিজের প্রাণ আত্মার তাগিদে, আচ্ছা, এই এই ব্যাপারটাতে আমি নিশ্চিত ছিলাম। আচ্ছা। এবং এই মিউজিকটা বা সঙ্গীত লাইফটা, জার্নিটা হুম। সেন্ট্রাল থেকে শুরু করতে হবে। এইটাও আমার একটা, বলতে গেলে ছোটবেলা থেকেই দেখতাম না টেলিভিশনে বিভিন্ন হ্যাঁ, আর্টিস্টদেরকে, কিন্তু জনপ্রিয় হবার একটা লোভ, নেশা ছিল না? এই নেশাটা ছিল না? ছিল না, এখনো নাই। আচ্ছা। আমার ইচ্ছা আছে যে ভালো কাজ করলে জনপ্রিয়তা এমনি এমনি চলে আসবে। আচ্ছা। আমরা যখন গান শুনতাম, স্পেশালি এখন তো দেখা যায়, হ্যাঁ। তো সারাদিন রেডিও ধরে বসে থাকতাম যে ওই গানটা আবার কবে রিপিট কখন বাজবে? দিবে, তখন লিখে ফেলবো লিরিকগুলা। আচ্ছা, আচ্ছা। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকেই, যে ওই আর্টিস্টটাকে আমি চিনি না, কিন্তু ওনার গানটা ভালো লাগছে, হ্যাঁ, তো আমাকে ওই জায়গা থেকে অনেক কি বলবো, উৎসাহ জোগাইছে যে চেহারাটা, ভিজুয়ালটা এতটা ইম্পর্টেন্ট না, আচ্ছা। কাজটা ভালো হলে। এমনি আপনার পাড়ায় ঠিক কাকে মুগ্ধ করার জন্য খুব মন আকুলি বিকুলি করতো? থাকে আমার না যে নিজের সুর বাঁধবো, একটু কাউকে শোনাবো? আপনি অন্যভাবে নিন না, আমি একটু। আমি সবচেয়ে আমিও খুব একদম স্ট্রেইট ড্রাইভ করে কথা বলি। হ্যাঁ, প্লিজ। সেটা হচ্ছে, আমি আমার ফ্রেন্ডদেরকে শোনাতাম, আমার স্কুলের কলেজের থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। যত ফ্রেন্ডরা আছে, ওরা ছিল আমার প্রথম ও শেষ সারির লিসেনার। কারণ এছাড়া আমার এর বাইরে বিশেষ কেউ ছিল না? বিশেষ কেউ থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমি খুবই কি বলবো, কারণ আপনি রোমান্টিক নন? আমি রোমান্টিক, আমার গান বাজনা অনেক রোমান্টিক, কিন্তু আমার বাসার পরিবেশটা এই ধরনের রোমান্টিসিজমকে কখনোই অ্যালাউ করতো না আসলে। সো আমার মোদ্দা কথা হচ্ছে, বাবা আমার গানটা হোক, এটার মধ্যে হাজার হাজার কোটি কোটি রোমান্স লুকায়িত। প্রথম যে সুরটা বেঁধেছিলেন মনে পড়ে? মানে মনে আছে জীবনে প্রথম সুর বাঁধা? জীবনে প্রথম সুর বাঁধা অনেক আগে, অনেক ছোটবেলায় 50 টাকার একটা শো করতে গেছিলাম। 50 টাকা? হ্যাঁ, একটু দুই লাইন শুনি না। একটা দেশাত্মবোধক গান 16 ডিসেম্বরে করা হয়েছিল। আমার স্কুলে যিনি গান শিখাতেন হ্যাঁ। আমাদের সব স্টুডেন্টকে, বিদু স্যার, উনি হঠাৎ আমাকে দুপুরবেলা বললেন যে আজকে সন্ধ্যায়, দুপুরে আমার যেখানে জন্ম হয়েছে, আমার মাধবপুর হবিগঞ্জের, তো এখানে প্রোগ্রাম শেষ করে বিকালে সন্ধ্যায় আমরা আরেকটা জায়গা আছে, ইটস কল জগদীশপুর, আমরা ওখানে যাব। আচ্ছা। বায়না টাইনা আছে, মোটামুটি 250-300 টাকা দিবে ওরা, তো সব মিলে মিউজিশিয়ান বাদে আমি 50 টাকা পাওয়ার মতন অবস্থা। তখন আমি 6-এ পড়ি আর কি, আমার জন্য অনেক বাহ খ্যাপ পেয়ে গেছি। তো আমি চিন্তা করলাম, আমি যাচ্ছি হচ্ছে তখন 14 সিটারের টেম্পু, এখন যেগুলো লেগুনা টাইপের হয়ে গেছে,
তো এলাকায় এগুলো চলে এগুলোতে যাচ্ছি, তো আমার চিন্তা হচ্ছে যে দেশাত্মবোধক একটা অনুষ্ঠানে যাচ্ছি, একটা নিজের থেকে একটা গান বানাইতে একটা আগ্রহ জাগছে, যে এরকমটা বায়না নিয়ে যাচ্ছি একটা প্রোগ্রামে। আচ্ছা, তখন যাচ্ছেন অলরেডি রওনা দিয়ে রওনা দিয়ে দিছি। আচ্ছা, তো আমার মাথায় আসলো যে না, একটা মানে প্রত্যেক প্রোগ্রামে আমার এরকম একটা টার্গেট থাকতো, একটা নতুন গান হোক, এটা 4 লাইন, বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আচ্ছা, হোক। তো আমার কাছে লাইনগুলো আসলো এরকম যে আমরা এত বছর হয়ে গেল স্বাধীন হয়েছি, তারপরেও প্রতিনিয়ত আমাদের সবকিছু নিয়ে এত ফাইট। তো যারা আসলে এই স্বাধীনতার জন্য বাংলাদেশের জন্য উপরে চলে গেছেন, জীবন দিয়ে দিচ্ছেন, ওনাদের এন্ড থেকে সেই বয়সে চমৎকার। আমি আবার আসিব ফিরে তোর সোনার আচলা ধারে, আমি আবার আসিব ফিরে তোর সোনার আচলা ধারে, তুমি তৈরি থেকো মাগো, তুমি তৈরি থেকো মাগো, আমি থাকবো তোমার নীড়ে, আমি আবার আসিব ফিরে তোর সোনার আচলা ধারে, আমি আবার আসিব ফিরে তোর সোনার আচলা ধারে। এই মাটি জুড়ে আরো তো শত্রু আছে, যাদের জন্যে নিঃশ্বাসে ব্যথা তোমার, আমি লড়বো তোমার হয়ে, বাঁচতে তোমাকে হবে। এরকম চমৎকার, যে প্রশ্নের মুডগুলো চেঞ্জ করে দিলেন, খুব দারুণ দারুণ দারুণ। এটা এটা বয়স বয়স তখন 6। হ্যাটস অফ। তো এরপরে তো গান থেকে একদম কৈশোর থেকে আপনার গানের প্রতি নেশাটা থাকে। হ্যাঁ, একটা বিষয় যেটা বলতে গেলে যে থাকে না যে তখন তো ঠিক প্রফেশনাল, আমি পেশাগত জায়গা থেকে যদি বলি যে সেই সেই ভাবনাটা, সেই জায়গাটা সব কিছু ছেড়ে এটাই আমার প্যাশন হবে, ওইরকম চিন্তা, ওইরকম প্রতিজ্ঞা ঠিক কবে থেকে? ওইরকম প্রতিজ্ঞা আসলে যেখানে আপনি বলছেন বাড়িতে বাড়িতে গান বাজনার চর্চা হইতো, কিন্তু মিউজিকটাকে কেউ, কারণ আমাদের মানে একদম বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে ব্যবসায়িক মানুষ, সবাই স্টক বিজনেসে বা অন্য ব্যবসায় নগদে ওরা বিশ্বাস করে। এটাতে তো খুব বেশি ব্যবসা নাই, তো এটাতে এত বেশি ব্যবসা আসলে নাই। এবং ঢাকায় এসে বুঝতে পারতেছি যে না, এটা দিয়েও ব্যবসা হয়, মানুষজন চলে, তো মানুষদেরকে আসলে ডিমোরালাইজ করার কিছু নাই। এটাও যারা আসলে প্রপারলি সাধনা করে, যারা জিআই রাখছে, যারা আসলে এটা নিয়ে থাকে, এটাকে যারা শ্রদ্ধা করছে, লালন করছে, তারা আসলে এটা নিয়ে চলতেই পারবে, এটা প্রফেশনাল নিতেই পারে। আমি সবাইকে বলতে পারি যে এটা সম্মানের জায়গা তো কোনো অপেক্ষা রাখে না। আর আমাদের এখানে আসলে হয়তো কেউ জানতো না যে আসলে সঙ্গীতটাকে মানুষ একটা লেভেল পর্যন্ত গেলে পরে, আমি সেই কথা অবশ্যই বলবো যে অনেকেই শিল্পী আছে, সবাই গান গায়, কিন্তু একদম আপ টু দ্য মার্কে নিতে গেলে এটার জন্য একটা যথেষ্ট লেভেলের একটা ওয়ার্ক, খাটাখাটনি, তারপরে তো সবার আগে তো মানে উপরওয়ালা দিতেই হবে, কিন্তু তোমার বা আমার নিজের ওই লেভেলের চেষ্টাটা সবসময় মনের মধ্যে গাইথা রাখতে হবে ভাই। যে একটা বিষয় আপনি বললেন যে জনপ্রিয়তার লোভটা ঠিক ছিল না, সেক্ষেত্রে জনপ্রিয় লোভটা কি খারাপ বলছেন? জনপ্রিয়তার লোভটা খারাপ না, জনপ্রিয়তার লোভটা কোন জায়গাটায় আপনাকে স্টপ করে দিতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি বুঝে গেলেন যে আমার জনপ্রিয়তাটা হয়ে গেছে, আচ্ছা, তখন আপনি আর এই শিল্পটাকে নিয়ে বা যে বিজনেসই করুক, সে এইটা নিয়ে আর চর্চা বা ঘষা মাজা করবে না, কারণ আমি তো পেয়ে গেছি। তার ভিতরে একটা ঈর্ষা কাজ করে। তো আমরা যে প্রফেশনে আছি, এইটা আসলে প্রতিনিয়ত অ্যাপসের মতন আপডেটেশন খুব ফরজ। আজকে যেরকম পারফরমেন্স করলাম এখানে আইসা, আপনি তো আবার 1 মাস পরে যদি আমাকে ডাকেন, তাহলে ডেফিনেটলি আমাকে আরেকটু অন্যভাবে গোছায় আসতে হবে। একটা কথা বলি, একটু আপনি বেশ কিছু ইন্টারভিউ আমি একটু স্টাডি করছিলাম, আপনাকে এমনি পড়াও হয় সব সময়, সেক্ষেত্রে যদি বলি যে গানটার বাবা মা, গানটার স্বত্বাধিকারী বা গানটার সোলমেটটা কে আপনার কাছে কি মনে হয়? একটা গানকে আসলে অনেকগুলা মানুষ, বা কোনো স্পেসিফিক একজন মানুষও হইতে পারে একটা গানকে একটা স্পেশাল জায়গায় পৌঁছায় দিল। তো এটা এরকমও হইতে পারে যে গানটার কথাটাই এত গভীরতা
এত মানুষকে রিলেট করতে পারতেছে, গানটা সুরও দরকার নেই, গানটা লেখাটাই অনেক ইম্পর্টেন্ট। আবার এরকমও জায়গা আছে কথাটা এত ভার না কিন্তু সুরটা দিয়ে উড়িয়ে ফেলছে। আচ্ছা। কিন্তু আবার এরকমও আছে যে সুরটাও আছে মাঝামাঝি, গানটাও মাঝামাঝি, কিন্তু গায়ক দিয়ে বা অ্যারেঞ্জমেন্ট দিয়ে গানটাকে ওই জায়গায় নিয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে আপনি মাছের ঝোল রান্না করতে পারেন, ফ্রাই রান্না করতে পারেন, বাট যেটাই করবেন আপনি, ইট হ্যাভ টু বি ওয়েল ডান। অবশ্যই। কিন্তু এত সুন্দর সুন্দর প্রেমের লিরিক, প্রেমের সুর, প্রেমের ধুন, কয়টা প্রেম করলে হয় বলেন তো? প্রচুর প্রেম করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। তো আজকে যেহেতু আপনার পারিবারিকভাবে একটা বাধা ছিল, শুনলাম বাধা যত বেশি হয় তত নাকি সেটা রিপারকাশনটা বাইরে প্রতিফলন ঘটে। তো আজকে একটু আনটোল্ড স্টোরি একটু শুনি না। এইটা এইটা একটা প্রথম- জায়গা থেকে ঠিক আছে যে হ্যাঁ। বাধা না আসলে আপনি যখন একটা মোবাইলে বা কোনো জায়গায় গেমস খেলবেন, যে স্টেজগুলো পার করে আমি ফেলছেন, কোনো বায়ু ব্যাখ্যা শুনতে যাচ্ছি না এই রাতে হ্যাঁ, বেলায়। হ্যাঁ, একটু শুনি না ধরেন পিন্টু ঘোষের যেই গল্প। ধরেন যেই স্টেজটা আপনি ইজিলি পার করে ফেলবেন, হ্যাঁ। ওই স্টেজটা আর আপনি খেলতে যাবেন না। আচ্ছা। এটা আমাদের মানুষের নেচার। আচ্ছা, প্রথম ব্রেকআপটা কবে ছিল? আমার ওই অর্থে কোনো ব্রেকআপই হয় না এখন পর্যন্ত। মানে সব সাকসেসফুল প্রেম? শখ সাকসেসফুল। বা একটা একদম চরম রোমান্টিক একটা ধুন হয়ে যাক না, দু লাইন। এইটা মেবি যখন ইন্টারের পরে হয়তো লিখে। মানে সে প্রথমবারের একটা আর কি। হ্যাঁ। আচ্ছা, শুনি। ভালো লাগে না কোনো কিছু তোকে ছাড়া, ভালো লাগে না রো মিষ্টি হাওয়া, ভালো লাগে না সময় এই বেঁচে থাকা। তুই একবার ঘুরে যা আমার স্বপ্নের দুয়ারে, তুই একবার ডুবে যা এই হৃদয় সাগরে, তুই স্বপ্নে এসে ছুঁয়ে যা আমায়। ভালো লাগে না কোনো কিছু তোকে ছাড়া। লোভ দেখানোর যে একদম, একদম। কোন জিনিসটা দেখেন, কনভিন্সিং। একটা নীলের নিচে বয়ে চলা নদী, গোধূলি লগনে তুই আছিস দাঁড়িয়ে। আমাকে নেই কারণ আমি তোমাকে ফিল করাতে চাই একটা টানটা আর কি। হ্যাঁ, টানছি আমি যে তোমাকে। টানটা, যে আকাশ নদী আছে এখানে, গোধূলির টাইমে তুমি দাঁড়িয়ে আছো, তারপরে আমার কথা ফিল করো। একটা নীলের নিচে ও বয়ে চলা নদী, গোধূলি লগনে তুই আছিস দাঁড়িয়ে। এমন একটা ক্ষণ শুধু তোকে দিতে জানিয়ে দিয়েছি আমি বিধাতাকে। তুই চমৎকার। একবার ঘুরে যা আমার স্বপ্নের দুয়ারে, তুই একবার ডুবে যা এই হৃদয় বাহ বাহ, অনেকগুলো প্রেম, অনেকগুলো সংসারের মোহ জাগা নিয়ে ব্যাপার স্যাপার থাকলে হয়। সো ব্রেকের পর অনেকগুলো ব্রেক এবং ব্রেকআপের গল্প শুনবো। প্লিজ। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি লাভ বক্স থেকে। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। আজ আমরা আড্ডা দিচ্ছি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী পিন্টু ঘোষের সাথে। আরো কিছু বলেন। আরও আছে তো লেখক, আমরা তো লেখা বেরিয়েছে। অ্যানিওয়ে, সে এত গল্পে আসলে এইটুক সময়ে সম্ভব না। যে বিষয়টা বলছিলাম, প্রেম এবং ব্রেকআপের ভিতরে ছিলাম, একটা বিষয় জানতে চাচ্ছি যে যৌথবদ্ধভাবে থাকার, যেমন যখন আমরা ছেলে হয়ে থাকি তখন বাবা মার অনুশাসন বা একটা দলগতভাবেই তো আমরা থাকি। বন্ধুবান্ধবের কথা বললেন, আপনি গানটা শোনাতেন, এরপর চিরকুটের সাথে একটা সংসার গেছে আপনার।
এখন একজন ঘরণী টোনাটুনি সংসার করছেন, টোনাটুনি সংসার। কোনটা সবচেয়ে কঠিন মেনটেন করা কঠিন কোনটা আপনার কাছে? যে কোনো জিনিসই যখন আপনার স্বাভাবিক চলাটাকে ঝামেলাপূর্ণ করবে, আচ্ছা, ওই রিলেশনটাই আসলে ভয়ঙ্কর। সো আপনাকে আপনার ন্যাচারালি মুভমেন্টটা দরকার, এটা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক, এটা বাপ হোক, ভাই হোক, বা অফিসের কলিগ হোক। তো প্রত্যেকের জায়গা থেকে রেসপেক্টলি স্বাধীনতাটা Mutual অনেক respect. অনেক ইম্পর্টেন্ট। আর আমরা আসলে বিভিন্ন মানুষদের, ভালো ভালো মানুষদের লাইফ থেকে, ডকুমেন্টারি থেকে কিভাবে আসলে কনজুগাল লাইফগুলো লিড করে, এগুলোর অনেক জিনিসপত্র নিজেরাও আবিষ্কার করছি হোঁচট খাইতে খাইতে। হ্যাঁ। আবার অনেক জিনিসপত্র বিভিন্ন দিক থেকে জেনে শুনে অ্যাডপ্ট করছি। আচ্ছা, সো বিভিন্ন ধরনের মানে একসাথে চলতে গেলে, আমার আপনার সাথে চলতে গেলে দেখা গেছে অনেক বিষয়ে দেখা গেছে কনসেপ্টজনিত কারণে ক্লাশ হতে পারে। সো এই জিনিসটা আমরা কিভাবে একে অন্যের দিকে আন্ডারস্ট্যান্ডটা আসলে মার্কটা করবো, ইকিউ ব্যালেন্সটা কিভাবে করব। সো এই জিনিসটার প্রপার একটা স্কুলিং দরকার, এটা প্র্যাকটিস আসলে খুব দরকার। সো আমরা এই জিনিসগুলো মানে করেই, হ্যাঁ, হ্যাঁ, কারণ যেহেতু জানি বিষয়গুলা এরকম এরকম হয়, সো জানা আছে যেহেতু আমরা এগুলা চর্চা আগেই করে নিই। আচ্ছা। সেক্ষেত্রে আমি একটু সরাসরি যদি বলি যে অনেক এটা অনেককে বলেছেন বা অনেক ইন্টারভিউতে আমরা নিজেরও, আমি নিজেও সেটা চেপেছি। এই যে সংসার ভাঙা, বা আমি সংসারই বলছি একটা ব্যান্ডটাকে, অবশ্যই সংসার, সারা দিন রাতের একটা, সেক্ষেত্রে নিজেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় করার একটা প্রসঙ্গ চলে আসে যখন সেটা একটু ডিভাইড হয় যে না আমি বেশি প্রয়োজন ছিলাম, পক্ষ বলে দীর্ঘদিনের একটা বন্ধুতা থেকে। তো এই বিষয়টা কি নিশ্চয়ই একদিনে তৈরি হয় না পিন্টু ভাই? না, এই জিনিসটা আসলে একদিনের তৈরি না, একদিনের তৈরি না। এখানে হয় কি আসলে আমরা বলি না যে প্রত্যেকটা বাতাসেরও আসলে একটা জায়গা ধারণ করে। হ্যাঁ। তো আবার একটা অন্য জিনিস যখন আসবে তখন বাতাসকে ওই জিনিসটা আবার গ্রেপ করে ফেলবে। আচ্ছা, যার যার আসলে অবস্থান চেঞ্জ হয়, তো অবস্থানের পরিবর্তন হয়। তো এটা আমার মনে হয় এই জিনিসটা মানে আমার মনে হয় প্রকৃতিতেই আছে। কোনো জিনিসে আসলে প্রত্যেকটা জিনিসের ডায়াগ্রাম চেঞ্জ হচ্ছে, হয়তো অনেক দিন পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আজ থেকে যদি 30 বছর আগে যারা ঢাকা দেখছেন বা 25 বছর আগে যারা গ্রামের বাড়ি দেখছেন, মানে পরিবর্তনটা খুব প্রয়োজনীয় ব্যাপার, খুব প্রয়োজনীয় না, এটা হয়ে যায়। আচ্ছা, হয়ে যায়, এখানে কারো হাত নাই। আচ্ছা, আচ্ছা, বাহ, কারো হাত নাই। আচ্ছা, এই পৃথিবীর যত দিন যাবত চলতেছে, হ্যাঁ, তত দিন যাবত এই পরিবর্তনটা চলতেই থাকবে। আচ্ছা, হয়তো একটু একটু করে হবে, বুঝতে পারবে না অনেকে, হ্যাঁ, কিন্তু অনেক দূর পরে যখন দেখবে যে অনেক 20 বছর পরে এক বন্ধুর সাথে দেখা হলো, আরে তোর গফিটা আপনি গেছে। দর্শনের ছাত্র? না, আমি দর্শনের ছাত্র না। আচ্ছা, মনে হচ্ছিল। যাই হোক, মানে খুব চমৎকার করে বললেন এবং ব্যাখ্যা দিলেন। আমি যদি বলি যে এই পিন্টু ঘোষের মতো এত ট্যালেন্টেড মিউজিশিয়ান যখন একসাথে থাকতে পারে না, বা একসাথে সলো, অবশ্যই আপনার সলো ক্যারিয়ারের বিশাল ডিলাইটফুল একটা অবস্থান রয়েছে, আপনি খুব ব্যস্ত হয়ে ফিল্মে কাজ করছেন, নিজের সলোর কিছু কাজ করছেন, সেক্ষেত্রে কি একটা তরুণ মিউজিশিয়ানদের একটু মনে হতে পারে না যে পিন্টু ভাই থাকলো না, আমি একটা ব্যান্ড না করে সলোই করি? না, আপনি সেই জেনারেশন সেই জেনারেশনটা থেকে সেই জেনারেশনটা যদি এরকম চিন্তা করে, হ্যাঁ, তাহলে তাদের কাছে হচ্ছে আমি একটা জিনিস কি রাখতে মেসেজ চাই। আছে ছোট সেই মেসেজটা হচ্ছে যে আমি এই জায়গাটা আমার কাজ দিয়ে আসলে পূরণ করার ইচ্ছা আছে, এবং এটা শুধু কাজ না, প্রচুর কাজ। ইন মিনিমাল টাইমে আমি অনেক ধরনের কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা, মানে যেটা চিরকুটে থাকাকালীন পাচ্ছিলেন না। সম্ভব না আসলে, কজ একটা জায়গায় থাকতে গেলে, কারণ 5টা মানুষের থেকে ইনপুট আসতেছে, 10টা জায়গায় আউটপুট আছে। চিরকুট ইজ গ্র্যান্ড, ইটস বিশাল। সো এই জায়গাটাকে আসলে কোপ আপ করা অনেক কষ্ট যদি আমি পার্সোনালি কাজ করতে চাই। আমার কখনো এরকম ইচ্ছা ছিলই না যে আমি একদম পার্সোনালি কাজ করব এই সবাদে, কিন্তু কারণ আপনি নিজে বলেন জনপ্রিয় হওয়ার অতটা লোভ না, আপনার হয়তো জনপ্রিয় না, তাড়েনি। এই কাহিনীতে আমি নাই। আমি যদি কাজ করি, আমার নাম মানুষ এমনিতেই এমনিতে চায়। টর্চ লাইট দিয়ে খুঁজে বের করবে, Correct. এই গানটা কার, এই মিউজিকটা কার। যদি আমি কাজ খারাপ করি, হাজার যদি আমি নিজের সাইনবোর্ডও লাগাই, তাহলেও কোনো লাভ নেই। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে এই যে একলা চলর নীতিতে আপনার কে সবচেয়ে প্রথম ইন্সপায়ার, প্রথম থ্যাঙ্কসটা, প্রথম স্বাগতটা জানিয়েছিল? আমি নিজেকে জানাইছি। এই যে আপনি কাকে প্রথম পরামর্শটা নিয়েছিলেন, যে ডিসিশনটা জানালেন? আমি কারো পরামর্শ নিয়ে কাউকে জানাননি না। যে আমি আজকে কিন্তু এই ডিসিশনটা নিলাম? হ্যাঁ,
আচ্ছা, সেক্ষেত্রে আর আপনি অনেকে বলেছেন যে আর আপনি দল গড়বেন না, বা আপনি নিজেই সলো ক্যারিয়ার বা একটু মুক্ত মনে কাজ করবেন। এখনকার কাজের ব্যস্ততা একটু সংক্ষেপে একটু শুনি না দর্শকদের। এখনকার এই টাইমে আপাতত 2-3টা সিনেমার মতন কাজ চলতেছে এট এ টাইম। হালদার ইন্টারন্যাশনাল ভার্সনটার কাজ শেষ। আচ্ছা, আমরা জানি না, আমি তৌকির ভাইরে এবারও বললাম যে আমরা দেশীয় ভার্সন একটা সিনেমা বানাই, আবার ইন্টারন্যাশনাল ভার্সন আলাদা। তো এটাতে হয় না, মানে জানি না ভাই ভাই নাই দেশে নাই, হ্যাঁ, ইউটিউবে দেখেন, অজ্ঞাতনামা আমার শুরু দেখেন। অজ্ঞাতনামা নিয়ে দেশের বাইরে গেছে, ফেস্টিভ্যাল আছে। সো আমি বললাম যে এই ক্ষেত্রে তো আসলে মিউজিক ডিরেক্টর বা মিউজিশিয়ানদের আসলে 12টা বেজে যায়, হ্যাঁ। কারণ দুইটা ভার্সনই আপনাকে এট এ টাইম ব্যাকগ্রাউন্ড স্কোর করতে হবে, দুইটার আলাদা প্রজেক্ট। Tough। সো আমরা যখন কাজ নিয়ে যখন কথা বলি, তো কেউ আসলে এই জিনিসটা চিন্তা করি না। তো ভাইও এবার বললো যে উনি আর ফার্দার হয়তো এই ফরম্যাটটা রাখবেন না, দুইটাই একই ভার্সন করবেন। আর গেল সিনেমা, হালদার অনেক মিউজিক একদম প্রচুর, কারণ অজ্ঞাতনামায় তেমন মিউজিক করি নাই, শুধু নামমাত্র মিউজিক করছি আর কি, মানে প্রচুর করে নাই। সো এটাতে গান থাকতেছে বিভিন্ন টাইপের। আর করতেছি হচ্ছে আহত ফুলের গল্প, সেটা ডিরেক্টর হচ্ছে অন্তু আজাদ। আচ্ছা, বিউটি সার্কাসেরও কাজ চলতেছে, কথা হইতেছে। আর হচ্ছে একটা থিয়েটার প্রোডাকশন, যেটা শিল্পকলার প্রোডাকশন, শেক্সপিয়ারের লেখা, ওটা অনুবাদ করছেন হচ্ছে শামসুল হক স্যার, কবি। উনি তো প্রয়াত হয়ে গেছেন, তো এখন এটা আমাদের বাঙালি জাতির দায়িত্ব যে এই নতুন ভাবে প্রোডাকশনটা আরেকটু, আচ্ছা। থিয়েটারে নামানো। এটা আতাউর রহমান স্যার ডিরেকশন দিচ্ছে, ওইটার মিউজিকের So, দায়িত্ব নানামুখী ব্যস্ততা নানামুখী। আবার লাইভ শো করতেছি অলমোস্ট এভরিডে। আচ্ছা, তো ও আপনার টুনিকে সময় দেন কখন তাহলে? টুনিও অনেক ব্যস্ত, আচ্ছা, টুনিও অনেক ব্যস্ত। আমরা যখনই সময় দেই আমরা আমাদেরটা হয়ে যায়, কারণ সারা ব্যস্ততার পরে যখন দেখা গেছে যে 5 মিনিটের জন্য হইলো যদি আমাদের ভালো একটা মোমেন্ট হয়, আমরা একটা ভালো গান গাই একসাথে, অ্যাটলিস্ট একটা নতুন সুর, নতুন একটা কাজকর্ম যদি শোনাইতে পারি, এতে আমাদের হয়ে যায়, আর কোনো কিছু নেই। বাহ। এমনিতে পিন্টুদা, যদি বলি যে সাধারণত মিউজিক যারা করেন, তাদের বাইরের যারা দর্শকরা দেখছেন আজকে শোতে আপনাকে যারা দেখছেন বা আমাদের যারা দেখছেন, ওনারা খুব বাউন্ডারিলে বোহেমিয়ান, একটু অগোছালো, এই যে একটা পারসেপশন, আপনার কাছে কি মনে হয়? এটা এটা নিশ্চয়ই আপনি গ্রামগঞ্জে গেলে শোনেন বা আপনার কাছে বলে যে এটা আসলেই শোনা যায়, কারণ মিউজিকটা আসলেই একদম ঘরের ভিতরে মিউজিক আসলে থাকে না, মিউজিক থাকে বাতাসে বাতাসে। হ্যাঁ, কিন্তু মিউজিক করে যারা আসলে একদম বাউন্ডুলে হয়ে যায়, মানে তাদের আসলে প্রফেশনালিজমটা ওইভাবে থাকে না। আপনি বাউন্ডুলে হন, কিন্তু আপনার কাজের জায়গাটায় আপনি 100 প্রফেশনাল হইতে হবে, টাইমিং, সাধনা সবকিছু অনেকক্ষণ মিলে। বাতচিত হলো, একটু একটু দু লাইন হোক না প্রেমের বেশ কিছু রিকোয়েস্ট আসছে, কানামাছি, বুধ হয়ে যা, অনেক কিছু আপনার মতো করে দু লাইন। আচ্ছা, বুঝতে পারছি কি গীত করছেন, সুমিয়া পাল লিখা, আচ্ছা, টেলিভিশন সিনেমার কানামাছি। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, সত্য কি তো সে কি জীবনের মতো, বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত, মিথ্যা কি ভুল নাকি নীল না জল, দেখতে কেমন সে বলো কতটা অতল, কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। আপনার ভায়োলিনটা খুব মিস করছি না, আজকে তো ইলেকট্রিক ভায়োলিন, যে কারণে আজকে এখানে চমৎকার লাগছে। এবং এই যে সত্য মিথ্যা তেতুর গল্প, আমি 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 শুধু একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে বন্ধুত্বে যখন একটু টানাপোড়েন ঘটে,
তখন আপনার কাছে কোনটা মনে হয় যে পুরনো বন্ধু তো অনেক দিন দেখা হয় না, খুব রিকল করতে ইচ্ছে করে, এরকম বন্ধু এরকম বন্ধু অসংখ্য আছে আছে, কিনা? এবং আমার স্পেশালি আপনি অসংখ্য আমার বলে আপনি অসংখ্য বলতে আমার স্কুল ফ্রেন্ড যারা আছে, হ্যাঁ ওরাই স্পেশালি, ওরাই আমার স্পেশাল। আচ্ছা তো ওদের সাথে আমার মাঝে মধ্যেই কথা হয়, আচ্ছা, ইমোশনাল হয়ে যায়। মানে আপনারা ইন টাচ আছেন? অবশ্যই আছে, আচ্ছা আচ্ছা কারণ ওই জায়গাটা ভুলে গেলে বা ওই জায়গাটা মনে না থাকলে গান বাজনা কিছুই আর থাকবে না, কারণ ওইখান থেকেই সবকিছু পাওয়া। আচ্ছা। আর ওই যে প্রেমিকার দল, প্রেমিকা বললাম না, হ্যাঁ, প্রেমিকার প্রেমিকার দল থাকুক, ওরা থাকলে আমার গান বাজনা হবে। আচ্ছা। ওরা সবাই আমাকে ভালোবাসুক, আমি চাই মানুষজন ভালোবাসায় পূর্ণ করে দেক, আমি মানুষকে সুর দিয়ে ভালোবাসা দিয়ে একদম ফুলফিল করি। সেক্ষেত্রে মনে হয়নি যে একটু আমি ডিভাইড হয়ে গেলাম? কোন জায়গা থেকে? একা একা যখন চলা শুরু করছেন বা অলরেডি সাকসেসফুলি করছেন, তখন মনে হয়নি যে চিরকুটের সত্তাটা আর আমি সলো সত্তাটা একটু ডিভাইড হয়ে গেলাম, এরকম কি মনে আমি হয়? আসলে কোনো ব্র্যান্ডিংকে বিশ্বাসী না। আমি একদমই বিশ্বাসী না। আমি নিজে কি করলাম এটাতেই বিশ্বাসী এখন, এবং এটা আমি গ্রুপের মধ্যে থেকেও করতে পারি, কিন্তু ফিলও হচ্ছে না। আমি একদমই ওরকমটা ফিল করি না। বাট চিরকুটের টোটাল মিউজিক অ্যাম্বিয়েন্ট একসাথে চলা সবকিছু মিলে ডেফিনেটলি মিস তো করবোই সবাইকে। হ্যাঁ, তো এটা হইতেই পারে। সেক্ষেত্রে একটু নেক্সট প্ল্যানগুলো একটু শুনি না যে আমার নেক্সট প্ল্যানগুলো হচ্ছে, আমার কিছু মিউজিশিয়ান আছে যাদের সাথে আমি আপাতত জ্যাম ট্যাম করতেছি। আচ্ছা, তো হয়তো কোনো নামে বাজছেন না? না, কোনো নামে বাজছি না, কারণ নাম দেব আবার দেখেছি ওখান থেকে, মানে হয়তো দুধটাকেও কি চুন মনে হচ্ছে নাকি এখন? না, দুধটা চুনের গল্পটা না। ঘটনা হচ্ছে আমি যদি একটা নাম দেই তাহলে আমি এখানে আমার লিমিটেশন চলে আসতেছে, 4 জন 5 জন বা 6 জন আমি একটা গ্রুপ করতে পারবো। কিন্তু আমি যদি একটা প্রজেক্ট আকারে থিঙ্ক করি তাহলে এখানে আমি অ্যাটলিস্ট 50 জনকে আমি ইনকর্পোরেট করতে পারবো। অনেক মুক্ত থাকা যায়। তো মুক্ত থাকলে যে আমার যে উপকারটা কি, হাজার মানুষের মিউজিক, একই গিটার আমি বাজালে একরকম, আপনি বাজালে একরকম। এখন আজকে আমার সাথে যদি কেউ বাজায়, এ বাজাইলে একরকম হবে, বি বাজাইলে আরেক রকম হবে, কিন্তু আমি চাই আমার মেন্টাল যে আন্ডারস্ট্যান্ডিং সেক্টরটা, ওই জায়গাটা সবার একটা পরিচিত থাকুক। কারেক্ট। পিন্টুদা, ভায়োলিন প্লেয়ারের প্রেমিকা বেশি থাকে না গিটারিস্ট না ভোকালিস্ট, কার প্রেমিকা বেশি থাকে? আমার মনে হয় সবকিছুর পরে ভালো পারফর্মার, মানে সব ওভারঅল অলরাউন্ডার উইথ দ্য অ্যাটিটিউড। 1 2 3 যদি বলা হয়, আপনি বলেন না? 1 2 3 না, আপনি যদি ভালো ভায়োলিন বাজায়, আপনি 3টা ক্যারেক্টার প্লে করেন, আমি 3টা ক্যারেক্টার প্লে করি, কিন্তু তার চেয়ে বড় ক্যারেক্টার যেটা আমি প্লে করি সেটা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং। আচ্ছা, অ্যাজ এ হিউম্যান বিং আমি কিরকম, এটা সবকিছুর মাঝখানে এটা থাকবেই। অবশ্যই অবশ্যই। এবং আপনি আপনার গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমি একটু শুনতে চাই যে এখন যে টাইপের মিউজিক করছেন, কম্পোজিশন করছেন, এখন সব প্রায় সময় বলা হয় যে এই যারা গান লিখছে বা গান যারা কম্পোজ করছে তাদের ভেতরে আসলে খুব বেশি মানে অ্যাটিটিউডগত অনেক ধরনের সমস্যা হয়, যে অনেকে নিজেরাই নিজের জনপ্রিয়তাটাকে গুনছে, পত্রিকায় বলছে। আমার এই বিষয়টাকে আপনার কোনো মেসেজ আছে কি? আমার কোনো মেসেজ নেই, যার যার চিন্তা। আমার মনে হয় এটা যে সবাই যদি নিজ গুণে যার যার জায়গাগুলো ফাইন্ড আউট করতে পারে যে আমার ভুলটা কোথায় হচ্ছে। আমার মনে হয় সবারই, আমি নিজেও স্টাডি করি, প্রত্যেকটা মানুষকে আসলে অবজার্ভের থাকতে হয়, রাখতে হয়। বাহ, চমৎকার, ধন্যবাদ। এবং আপনার লেখা সুরে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, দর্শকদের কাছে বিদায় নেব। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি পিন্টু ঘোষের গানে, সুরে, গিটারে। সে পর্যন্ত ভালো থাকুন, আগামী সপ্তাহে দেখা হবে। এখনো রিলিজ করি না এটা, যেহেতু রাতের বেলার গল্প। তোকে পেতে চাই, বেশি দিন পেতে চাই, তুই নদী হলে ঢেউ হয়ে যায়। তোকে পেতে চাই, নিশি দিন পেতে চাই, তুই রোদ হলে গায়ে মাখতে চাই। চাই না কিছু তোকে ছাড়া, সব চাওয়া
লাগে না ভালো তোকে ছাড়া, তোর মাঝে মন ডুবে যায়।